শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে সবাইকে শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। শুভ দুপুর প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত থাকবেন প্রিয় বাংলা স্বত্বাধিকারী প্রিয়লাল কর্মকার। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এবারের আয়োজন এই দিনে পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্টজনের জন্ম মৃত্যু শ্রদ্ধাঞ্জলি। প্রতুল চন্দ্র সরকার, যিনি জাদুকর পিসি সরকার নামে সমাধিখ্যাত। 1913 সালের 23শে ফেব্রুয়ারি তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। পারিবারিক অবকাঠামো থেকে জাদু শিক্ষা শুরু করেন তিনি। 1933 সালে জাদু প্রদর্শনকে তিনি পেশা হিসেবে গ্রহণ করার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় 70টির মতো দেশে জাদু প্রদর্শন করে প্রভূত সুনাম অর্জন এবং বহু পুরস্কার লাভ করেন। অস্ট্রেলিয়ান টেলিভিশন, বিবিসি, শিকাগোর WGN টিভি এবং নিউ ইয়র্কের NBCতে তিনি জাদু প্রদর্শন করেন। অবিস্মরণীয় জাদু প্রদর্শন করার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মান, সোভিয়েত ইউনিয়ন প্রভৃতি দেশ থেকে শ্রেষ্ঠ জাদুকর স্বীকৃতি লাভ করেন। তার উল্লেখযোগ্য জাদু হচ্ছে এক্স-রে আই, করাত দিয়ে মানুষ কাটা, ওয়াটার অফ দি ইন্ডিয়া প্রভৃতি। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 16টি। জাদু প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ তিনি দি ফিনিক্স অ্যাওয়ার্ড, গোল্ডবার্গ পুরস্কার, জার্মানির সুবর্ণ রয়্যাল মালা এবং ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। 1971 সালের 6 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। আজ বিখ্যাত জাদুকর পিসি সরকারের জন্মদিনে এই বিশ্বখ্যাত জাদুশিল্পীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রিয় বাংলার স্বত্বাধিকারী প্রিয়লাল কর্মকার। আসুন কথা বলি তার সাথে। স্বাগত একুশের দুপুরে, কেমন আছেন? ভালো আছি। আপনাদের এই যে অর্গানাইজেশনটি প্রিয়লাল, এটি কিন্তু মানে কি বলবো যে সাংঘাতিক সুন্দর একটি নাম, কিন্তু এই অর্গানাইজেশনের কর্মকাণ্ড নিয়ে প্রথমে আমি একটু জানতে চাইছি যে এর কর্মকাণ্ড হিসেবে আপনারা কি কি কাজ করছেন? ওয়াশিংটন ডিসি বেস এই অর্গানাইজেশন, আমরা ট্রাই স্টেট বলি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া এবং ডিসি। এই অর্গানাইজেশন উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, প্রথমত কালচারাল এক্সচেঞ্জ। আমরা আমেরিকাতে বসবাসরত যত বাইরের দেশের ইমিগ্রেন্ট আছে তারা তাদের কালচার প্রমোট করছে, সেই সাথে বাংলা ভাষাভাষী বাংলাদেশের কালচারটা আমরা তাদের শ্রমিক পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের মেইন উদ্দেশ্য। এর বাইরেও আমাদের কিছু সেবামূলক কাজ আমাদের এই অর্গানাইজেশনের আছে, যেটা চ্যারিটি বল। আমরা রানা প্লাজা ধসে পড়ার পরে দেশে একটা প্রোগ্রাম করেছিলাম এবং আমরা চ্যারিটি কিছু কালেক্ট করে পাঠিয়েছিলাম। এর বাইরে ওখানে যারা সিনিয়র সিটিজেনশিপ আছেন তাদের অনেক বেনিফিট পেতে সমস্যা হয়, তাদেরকে সহযোগিতা করা অনেক কিছুতেই। তো আমাদের একটা টিম আছে, সেটা করছেন। আর মূলত আরো যেটি বাংলা ভাষাভাষী বা বাংলাদেশি প্রবাসী যারা আছেন, লিগেল বা ইলিগেল, তাদের মেডিকেল চিকিৎসা পেতে খুবই কষ্ট হয় ওখানে। আপনারা জানেন যে প্রোগ্রামগুলি আছে তাতে মেডিকেল সাপোর্ট করে না অনেকের। যারা ভালো কাজ না করছেন তাদের ইন্স্যুরেন্স নেই, আর ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে মেডিকেল চিকিৎসা পাওয়া খুবই দুরূহ ব্যাপার। তো যদিও ওবামা কেয়ার শুরু হচ্ছে না তারপর এটি পুরোপুরি চালু হচ্ছে না, অনেক রেস্ট্রিকশন আছে, অনেক কিছু আছে। তো আমাদের ফ্রি মেডিকেল ক্লিনিক আমরা চালু করার চেষ্টা করছি। ইতিমধ্যে ডেন্টাল ক্লিনিক অলরেডি শুরু হয়ে গেছে, সেবা প্রদান শুরু হচ্ছে, অনেকেই সেবা পাচ্ছেন। আর এর বাইরে আমাদের আছে স্টুডেন্ট স্টাইপেন্ড এবং স্কলারশিপ প্রোগ্রাম যাচ্ছে। তারপরে এর বাইরে আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে, যেমন ড্রাইভিং এ, কমিউনিকেশনে, তারপরে জব সেক্টরে আমরা যারা অলরেডি পড়াশোনা শেষ করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্টে অ্যাডভাইস করছি। আচ্ছা, এই যে আপনারা শুরু করেছিলেন সেটা অনেক বছর আগে থেকেই, কিন্তু আমরা জানি যে লাস্ট ইয়ার 2013তে কিন্তু আপনারা একটি স্ট্রিট ফেয়ার করেছেন, পথ মেলা, যেটা আপনি এখান থেকে, এই মেলাটি সম্পর্কে যদি একটু বলতেন। শিওর, থ্যাংক ইউ। প্রিয় বাংলা শুরু করার পরেই আমাদের আইডিয়া আসলো যে আমরা কিভাবে আমরা সরাসরি আমরা এঙ্গেজ হতে পারি বাইরের দেশের কালচারের সম্পর্কে। তো বাংলাদেশের অনেক অর্গানাইজেশন আছে ওয়াশিংটন ডিসিতে, ওনারা তাদের মতো করে করছেন। প্রত্যেকটি অর্গানাইজেশনের ইউনিক কিছু প্রোগ্রাম আছেন, যেমন বাংলা স্কুল আছে, তা বাংলা শেখাচ্ছে বাচ্চা কাচ্চাদের, তাদের প্রোগ্রাম করছে। এরপরে অ্যাসোসিয়েশন আছে, তাদের প্রোগ্রাম করছে। তো আমাদের আইডিয়া আসলো যে আমরা যদি মেইন স্ট্রিমে কিভাবে আমরা যেতে পারি। আমরা কাউন্টির সঙ্গে, আমাদের প্রিয় বাংলা অর্গানাইজেশনটা কাউন্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড, আমরা কাউন্টির পার্ট অফ দ্য কাউন্টি আর্ট গ্রুপ। উই আর রিয়েলি হ্যাপি টু গেট ইট।
এবং ওনাদের সঙ্গে যখন আমাদের মিটিং হলো তখন ওনারা আইডিয়া দিলেন। এরপর আমরা এই আইডিয়াটা আসলো যে প্রিয় বাংলা পথ মেলা। প্রথমবার হলো 2012-এ ব্যাপক সাড়া পেয়েছি আমরা। আমাদের একই স্টেজে বাইরের দেশের পারফর্মাররা পারফর্ম করেছে, কোরিয়ান, চাইনিজ, মেক্সিকান, তারপরে থাইল্যান্ড, ইন্ডিয়ান, ওরা করেছে আমাদের স্টেজে। আবার একই স্টেজে বাংলাদেশের ছেলেমেয়েরা যখন বাংলা কালচারের নাচ গান নিয়ে এসেছে, টোটালি বিউটিফুল। এবং এর বাইরেও আমাদের আমন্ত্রিত অতিথি ছিলেন দেশের বিখ্যাত শিল্পীগণ, যেমন আরিফিন রুমি গিয়েছিলেন লাস্ট টাইম, এর আগে গিয়েছেন এসআই টুটু, আরো কিছু শাহনাজ রহমান স্বীকৃতি, আরো কয়েকজন শিল্পী গিয়েছেন। এর বাইরে লোকাল শিল্পীরা তো আছেনই, তারা পারফর্ম করেছেন। এবং আমাদের অতিথি যারা ছিলেন সাপোর্ট করার জন্য, ওখানকার কংগ্রেসম্যান জিম মোরান এসেছিলেন, এটা আমাদের জন্য খুব বড় পাওয়া। এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে গেস্ট গিয়েছিলেন মিস ভাইয়াবা, উনি ছিলেন বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কার অফিস ডেস্ক ইনচার্জ। এবং আর্লিংটন কাউন্টির চিফ যে উনি গিয়েছিলেন, এবং তারপরে গিয়েছিলেন আমাদের ওখানকার আর্লিংটন কাউন্টির পুলিশ ইনচার্জ। তো এই সব কিছু মিলিয়ে আমরা যে বাংলা কালচারকে আমরা আমেরিকান স্ট্রিটে প্রেজেন্টেশন করতে পেরেছি, বাঙালির সাথে সাথে অন্যান্য গেস্টরা এনজয় করেছে এই প্রোগ্রামটি। এতে আমরা মনে করি আমরা বাংলা সংস্কৃতিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছি আমেরিকার রাস্তায়। আচ্ছা, আমেরিকার রাস্তায় আপনি বলছিলেন যে আমাদের এই বাংলাদেশের যে সংস্কৃতি যেটা আছে সেটাকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কাজও করছেন আপনারা। উদ্দেশ্যটা আসলে প্রথমে কি ছিল, যে আমাদের সংস্কৃতি যে আমাদের যে এত বিশাল সেটাকে প্রবাসের মাটিতে মানে তুলে ধরার জন্য, নাকি আরো অনেক উদ্দেশ্য ছিল আপনাদের? আরো অনেক উদ্দেশ্য ছিল। প্রথমত তো অবশ্যই আমরা আমাদের সংস্কৃতিকে আমরা বাইরের জগতে নিয়ে যেতে চাই। উদ্দেশ্য আন্ডারনি দ্যাট, আমাদের যে ওখানে বড় হওয়া যে বাচ্চা কাচ্চাগুলো বড় হচ্ছে, যাদের জন্ম হয়েছে ওখানে বা ছোটবেলায় গিয়েছে, তারা কিন্তু ভুলতে বসেছে। তো আমাদের উদ্দেশ্য হলো যে আমরা এদেরকে কন্টিনিউয়াসলি এঙ্গেজ রাখা আমাদের সংস্কৃতিকে। এখন আমরা যখন তাদেরকে, আমাদের অনেক অবস্ট্রাগল হয়েছে ওদেরকে শিখাতে বা প্রোগ্রামে নিয়ে আসতে, অনেক বাবা মা সময় দিতে পারছেন না। আবার বাচ্চারা যারা ওখানে বড় হচ্ছেন তারা আমেরিকান সোসাইটিতে মিলে যাচ্ছে এবং তারা এদিকে সময় দিতে চায় না। তো এটি আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু এটি, যে আমরা যখন এই প্রোগ্রামগুলো করি তখন তারা প্রোগ্রামে আসে এবং এই জন্য রিহার্সাল করতে হবে প্রচুর। আর রিহার্সাল করতে গিয়ে যে বাঙালি একটা ফ্যামিলির সঙ্গে আরেকটা ফ্যামিলির সঙ্গে টাচে আছে, তখন তাদের বন্ধুত্ব তৈরি হচ্ছে। আর বন্ধুত্ব তৈরি হওয়ার পরে যে বাচ্চাগুলো ওখানে বড় হচ্ছে তাদের সঙ্গে বাংলা বলার একটা সুযোগ আছে। আর এতে করে তাদের নিজস্ব একটা পরিধি সৃষ্টি হচ্ছে এবং বাংলা সংস্কৃতির প্রতি তাদের একটা টান তৈরি হচ্ছে। কিছু কিছু প্রথম কিছু বাচ্চা কাচ্চা আসতে চায় না প্রোগ্রাম করতে, পরে দু একবার যখন করে বা প্যারেন্টসরা যখন সেই ছবি দেখে, ভিডিও দেখে, তারা কিন্তু খুব ভালো ফিল করে। আমি দেখেছি সবাই ফেসবুকে গিয়ে নিজের ছবিটাকে দেখাচ্ছে, আবার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করছে। এই যে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আমরা প্রচেষ্টা করছি, শুধু সংস্কৃতিকে বাইরের জগতে না দেখিয়ে না, আমরা তৈরি করছি তাদেরকে, আমরা চলে যাওয়ার পরেও তারা যেন কন্টিনিউ করতে পারে। হুম হুম। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে কন্টিনিউ করতে পারে, একটা বিষয় আছে যে আপনি গত বছর স্ট্রিট ফেয়ার করেছেন সংস্কৃতি নিয়ে, রাস্তায় রাস্তায় আমাদের সংস্কৃতিগুলোকে আসলে আপনি ছড়িয়ে দিয়েছেন। ওই জায়গা থেকে যদি আমেরিকায় যারা আছে তা আমেরিকার মানুষ বা আমাদের বাংলাদেশি যারা আমেরিকায় আছে তাদের মধ্যে আসলে রেসপন্সটা কেমন দেখেছেন, যে তারা আসলে কি ধরনের অনুভূতি তাদের মধ্যে হয়েছে, যে আমাদের বাংলা সংস্কৃতি সেটা ফরেনারদের জন্য হতে পারে, সেটা আমাদের দেশের জন্য হতে পারে? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি কিছু নিউজ কাভারেজ এসেছে, ওখানে কিছু বিদেশি ছিলেন, তারা খুব এনজয় করেছেন। ইভেন একজন সাংবাদিককেও একজন কিছু সংখ্যক আমেরিকান ছেলে মেয়ে বলেছিল যে আমরা এরকম সচরাচর দেখি না আমেরিকান রাস্তায়, স্পেশালি ইন ওয়াশিংটন ডিসি এরিয়া। নিউ ইয়র্কে কিছু পথমেলা হয়, কিন্তু আমাদের যে পথমেলাটা ছিল একটু ডিফারেন্ট। আমরা পুরো স্ট্রিট কালার করে ফেলেছি আমাদের আলপনা দিয়ে, ফেস্টুন দিয়ে। তো তারা যখন স্ট্রিটে গেছে তখন একটা নতুন একটা ভাব এসেছে, মনে হয় যেন অন্য একটা জগতে এসেছে। তো কিছু আমেরিকানরা কমেন্ট রেখেছে যে আমরা সচরাচর এটি দেখি না, তা আমাদের কাছে মনে হয় যেন আমরা বাংলাদেশে এসেছি ট্যুর করতে। হ্যাঁ, যে আমরা ট্যুর করতে গেলে তো অনেক টাকা পয়সার খরচ, সময়ের ব্যাপার, তা আমরা এখানে এসে সেটা এনজয় করছি। আবার কিছু কিছু কমেন্ট করেছে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা জানতো না, কারণ পাবলিকেশনটা একটু ডিফিকাল্ট ওখানে সবার জন্য। আমরা বাংলা টিভিতে বা বাংলা পত্রিকা আমরা দিচ্ছি, ওখানে পাবলিকেশন আমেরিকানদেরকে ক্যাচ করা একটু ডিফারেন্ট, তাদেরকে জানানো আর কি। তো
তো অনেকে যাচ্ছিল তারা জানতো না, তখন তারা আবার পরে আমাদেরকে আবার ইমেল করেছে, নেক্সট ইয়ার ডেফিনেটলি আমাদেরকে জানাবা, উই ওয়ান্ট টু গো দেয়ার, উই লাভড ইট। এটা যখন শুনি তো খুবই ভালো লাগে। এটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি গর্বের। আমেরিকা আমরা জানি যে বিভিন্ন দেশের মানুষ কিন্তু ওখানে থাকে, মিক্সড পিপল কিন্তু ওখানে, এবং ওখানকার যারা যারা সিটিজেনশিপ আছে তারাও কিন্তু অনেক মিক্সড দেশের কিন্তু আসলে ওই জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আসা মানুষ আমাদের কালচারকে আপনি বলছিলেন যে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করেছে। কিন্তু এই যে তারা সুন্দরভাবে ওয়েলকাম করেছে বা আরো ভালোভাবে তারা নিবে পরবর্তীতে আমাদের দেশের সংস্কৃতিকে আরো বিস্তার করার যে বিষয়টি, সেটা নিয়ে ভবিষ্যতে আপনারা কি চিন্তা করছেন? আমাদের প্ল্যান আছে, আমরা বেশ, যেহেতু আমরা আর্লিংটন কাউন্টির আর্ট গ্রুপের মেম্বার, এবং ওইখানে প্রায় 30 থেকে 35টি আর্ট গ্রুপ আছে, লাইক আই সেড মেক্সিকান, বলিভিয়ান, তারপরে আফ্রিকান গ্রুপ, তারপরে চাইনিজ গ্রুপ, ইন্ডিয়ান গ্রুপ, তাদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ হচ্ছে। আমরা ফিউচার একটা প্ল্যান আমরা করার চেষ্টা করছি যে একই স্টেজে আমরা, এখন আমি প্রমিস করব না, বাট উই আর ট্রাইং, উই হ্যাভ ইন আওয়ার মাইন্ড দ্যাট একই স্টেজে বাংলা গানে আমেরিকানরা নাচবে বা চাইনিজরা নাচবে, চাইনিজ গানে বাংলা ছেলেমেয়েরা নাচবে। আমাদের এরকম একটা প্রোগ্রাম আমরা ডেভেলপ করার চেষ্টা করছি এবং এটা কন্টিনিউ করব। আর এই যে স্ট্রিট ফেয়ারের যে প্রোগ্রামে যারা পারফর্ম করেছেন তারা খুবই স্যাটিসফাইড, তারা বলেছে উই ওয়ান্ট টু ডু এভরি ইয়ার লাইক দ্যাট। তাহলে যে তাদের অডিয়েন্স বাড়বে, এখন মূলত বাংলাদেশি অডিয়েন্স বেশি, অন্যান্য অডিয়েন্স আছে, বা ফিউচারে আমরা চাই যে যেমন সমান সমান হয়, আমরা বাঙালিরা যেমন থাকবে অন্যান্য অডিয়েন্সও যেমন সমান সমান থাকে এবং এটার জন্য আরো বিস্তৃতি লাভ করে। এই যে এখন এই যে আপনি বলছিলেন যে বাংলা গানে চাইনিজ বা হচ্ছে আমেরিকানরা নাচবে, আবার তাদের গানে আমরা নাচবো, এটা কিন্তু সংস্কৃতির একটা আদান প্রদান। এই সংস্কৃতির আদান প্রদান দিয়ে আপনার কি মনে হয় বাংলাদেশকে আসলে কোন পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি পৃথিবীর মানে বিশ্বের বুকে বাংলা ভাষাকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের মানুষদের যে আমাদের আমাদের এক ধরনের কিন্তু সুনাম আছে যে মানে অতিথি পরায়ণের বিষয়টি, এই বিষয়গুলো আসলে কতদূর আমরা নিয়ে যেতে পারবো? আমি মনে করি আমরা অনেক ধাপ এগিয়ে অন্যান্য দেশের চেয়ে। আমরা অনেক শুনেছি যে আপ্যায়ন যে ব্যাপারটা, যারা এখানে ভিজিটে এসেছে, আমার বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তারা তাদের কমেন্ট যে করে যে বাংলাদেশের মানুষ যে আপ্যায়ন, অতিথি আপ্যায়ন, এটা সচরাচর সব জায়গায় মেলে না। অন্যান্য দেশের লোকগুলি, আমি স্বার্থপর বলবো না, জাস্ট রিয়েলিটি যেটা যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করবে, আপনার যতটুকু দেওয়ার দরকার ততটুকু করবে। কিন্তু আমাদের দেশের যে কালচার, আমরা যেভাবে আমরা অফার করি, এটি সবাই সবাই খুবই ভালোভাবে দেখে এবং তারা মাঝে মাঝে খুব সারপ্রাইজ হয় যে এদেশের মানুষগুলি আমাকে চিনে না, জানে না, অথচ 1 ঘন্টার পরিচয়ে বা 5 মিনিটের পরিচয়ে তারা আমাদেরকে এইভাবে সম্বর্ধনা দিচ্ছে বা এইভাবে অফার করছে। এগুলি যখন দেখে আমাদের খুব ভালো লাগে। তা আমরা মনে করি আমাদের যে অর্গানাইজেশন প্রিয় বাংলা, এর মধ্যে যে আমরা প্রোগ্রামগুলো করছি, এতে করে আমরা মনে করি আমাদের আরো প্রসার হবে, আমরা আরো যে বাইরের দেশ বা আমেরিকা যারা লিডিং এ আছে, মেইনস্ট্রিম এ আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে এবং আমাদের সংস্কৃতিকে আমরা প্রচার করতে পারবো। আচ্ছা, ওখানে যেসব নতুন প্রজন্ম বা নিউ জেনারেশন বেড়ে উঠছে মানে ইসে আমেরিকাতে, সেটা আমাদের দেশের কথাই যদি আমি বলি, যারা বেড়ে উঠছে তাদের মধ্যে আমাদের সংস্কৃতি আসলে তাদের ভেতরে দিয়ে দেওয়ার জন্য বা ঢুকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আসলে কিভাবে প্রিয় বাংলা কাজ করছে, বা যদি বাবা মাদের কথা বলি তাদেরকে আপনারা আসলে কিভাবে বোঝাচ্ছেন? আমরা বুঝাচ্ছি হলো মেইনলি আমরা প্রতি বছরে কয়েকটা প্রোগ্রাম করার চেষ্টা করছি এবং এর বাইরেও যারা আছে অন্যান্য অর্গানাইজেশন তারাও চেষ্টা করছেন। তো আমরা চেষ্টা করছি প্যারেন্টসদেরকে নিয়ে কন্টিনিউয়াসলি এঙ্গেজ রাখার জন্য, কিছু না কিছু প্রোগ্রাম করার জন্য। আর এই প্রোগ্রামগুলো করতে গিয়ে ওনাদের কষ্ট হচ্ছে, এমনও আছে আমাদের নাটক করতে গিয়ে কিছু পারফর্মার 60 মাইল ড্রাইভ করে এসেছে, আবার 60 মাইল ড্রাইভ করে ব্যাক করেছে। হ্যাঁ, তো এটি হলো যে তাদেরকে কনভিন্স করা। আবার কিছু কিছু লোক আছে যাদের ইচ্ছা আছে কিন্তু সময় করে উঠতে পারছে না। তো আমরা চাচ্ছি যে ইচ্ছাটাকে সজাগ রাখার জন্য সব সময়, এবং প্যারেন্টসদেরকে আমরা কন্টিনিউয়াসলি আমরা বুঝাচ্ছি যে সংস্কৃতি যেন তাদের ছেলে মেয়েদেরকে যেন এই সংস্কৃতির সঙ্গে এঙ্গেজ রাখে, আর এঙ্গেজ রাখলেই তারা কন্টিনিউয়াসলি ইন্টারেস্ট ফিল করবে। আর যদি না করতে পারে, তাই ইন্টারেস্ট লস করবে, তারা অন্য সংস্কৃতিতে ঢুকে পড়বে। আচ্ছা, একটু পেছন দিকে ফিরে যেতে চাই যে এই প্রিয় বাংলা অর্গানাইজেশনটি আসলে শুরু করেছিল কবে থেকে, এবং এই নামটি যে দেওয়ার পেছনের কারণটা কি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। এই অর্গানাইজেশন আমাদের, আমরা কয়েকজনে মিলে 2008 এর দিকে আমরা প্ল্যান করেছি যে আমরা একটু ডিফারেন্ট কিছু একটা করতে চাই।
এক্সকিউজ মি। আর তখন আইডিয়া আসলো যে ব্রেইন স্টর্মিং আমরা কি করতে পারি। সময়েরও ব্যাপার আছে, সবাই সময় দিতে পারছে না সবকিছু। তারপর প্ল্যানিং আস্তে আস্তে করে শুরু হয়েছে। মূলত প্রথমে আমরা সেবা দিয়েই শুরু করেছি। আমি যেহেতু মিলিটারিতে আছি, হয়তো বলা হয়নি আপনাকে, আমার মিলিটারি, ইউএস মিলিটারি ব্যাকগ্রাউন্ড। তো আমি প্রথমে শুরু করেছি মিলিটারি ভেটারান যারা আছে তাদের অনেকের হেল্প দরকার। তো আমি তাদেরকে আস্তে আস্তে হেল্প করা শুরু করলাম। এরপরে আমি আরো কিছু আমেরিকানদেরকে ইনভলভ করলাম কিভাবে হেল্প করা যায়। এরপরে আমার প্যারেন্টস কে দিয়ে আমি বলবো, তা ওনারা যাওয়ার পরে যে সমস্যাগুলো ফেস করছেন মেডিকেলে, হেলথ বা সিনিয়র বেনিফিট এগুলি আমাকে পেতে অনেক কষ্ট হয়েছে। যদি কোনো এক্সপিরিয়েন্স কেউ যদি আমাকে অ্যাডভাইস করতো তাহলে হয়তো আমার এত দূর যেতে হতো না। তো প্রিয় বাংলার মেইন মটো আমরা যেটা বলবো সেটা হলো যে আপনার অভিজ্ঞতা দিয়ে অন্যদেরকে সহযোগিতা করা। এখানে আপনার কোনো টাকা লাগছে না, আপনার সময়ও লাগছে না। আপনি 12 বছর বা 20 বছরে যে এক্সপিরিয়েন্স পেয়েছেন সেটা যদি 5 মিনিট কাউকে অ্যাডভাইস করেন তাহলে তার আর সেই 20 বছর বা 12 বছর যেতে হবে না, সে কাজটা অতি সহজে হয়ে যাবে। 12 বা 20 বছরের সাথে আরো 1 বছর যোগ করে 13 বা 21 বছর হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো সেটি যে আমি যখন দেখলাম যে আমার প্যারেন্টস এর জন্য হেল্প করার এই জিনিসটা, এখন আমি সবাইকে যখন গাইড, অনেকে জানে না, ওয়াও ওয়াও আমি এইভাবে পেতে পারি। হ্যাঁ, ভেরি সিম্পল। এই আমরা এই ছিল মেন। আমাদের একটা বিগ একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, আমাদের একটা ডাটাবেস তৈরি হচ্ছে। যেমন প্রফেশনাল ক্যারিয়ারে কেউ যদি, আমি মনে করি কেউ যদি একটা ভালো জায়গায় চাকরি করছেন, তার মানে হলো যে উনার একটা ভালো একটা নেটওয়ার্ক আছে। উনি আমাদের বাংলাদেশি কারো যদি চাকরির প্রয়োজন উনি চাকরি দিতে পারবেন। ইভেন অ্যাজ এ সিম্পল আমি যদি বলি, একটা স্টোরের একজন বাংলাদেশি যদি একটা স্টোরের যদি ম্যানেজারও হয়, তার কাছে কিন্তু অনেক চাওয়া পাওয়া আছে। তার মানে কিছুদিন পর পর আরো কিছু মানুষের কর্মসংস্থান যোগান দিতে পারবে। তো এই যে ডাটাবেস তৈরির আমাদের মেইন, এইভাবে আমরা কমিউনিটিতে যেন হেল্প করতে পারি পরস্পরকে। আর কালচারাল সাইডটা তো আছেই। এক্স্যাক্টলি। তার মানে আমরা বলতে পারি যে প্রিয় বাংলা শুধু কালচারাল সাইডটাই নয় বা সেবামূলক কাজগুলো নয়, এখান থেকে যেসব বাঙালি আমেরিকায় যাচ্ছে তাদেরকে আসলে প্রথম দিকে অ্যাডভাইজিং এর কাজটাও আপনারা করে যাচ্ছেন, যে কিভাবে তারা আসলে সার্ভাইভ করবে। আমি যতটুকু জানি যে আপনি একটু আগে বলছিলেন আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু হচ্ছে গিয়ে আর্মির, কি বলে, আমেরিকান আর্মি। তো সেই জায়গায় আপনি মেরিনে আছেন। এই বিষয়টা যদি একটু বলেন যে ওই জায়গা থেকে এরকম একটা চিন্তা করা আসলে কিভাবে? আসলে একদম শেষ দিকে ছোট করে জানতে চাই। আমি প্রথমে যাওয়ার পরে কিছু ডিসকারেজ ছিলাম ক্যারিয়ার নিয়ে, কি করা যেতে পারে। তো আমি দেখলাম ইউএস মেরিন কোর, আর্মি, নেভি, এয়ারফোর্স ভেরি টাফ ফোর্স। তো প্রথমেই চিন্তা করলাম যদি যেতে হয়, প্রথমে চিন্তা করেছিলাম যে আর্মি বা নেভিতে যাব। পরে আমি একটু রিসার্চ করে দেখলাম যে মেরিন ইজ এ ভেরি হার্ড কোর ফর ইউনাইটেড স্টেটস। তো আমি চিন্তা করলাম যে চ্যালেঞ্জ যদি নিতে হয় তাহলে টাফটাই নি। তো মাথায় আসলো। আর এরপরে আমার পরীক্ষা সবকিছু দিলাম, লাকিলি টিকে গেলাম। তারপরে চলে গেলাম মেরিনে। আমার কাছে, আমি নিজেকে বাঙালি, একজন বাঙালি হিসেবে যে আমেরিকাকে সার্ভ করেছি ইউএস মেরিন দিয়ে, ইউএস মিলিটারি দিয়ে, নিজেকে খুব গর্ববোধ করি। আর আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা ভালো দিক যে আমাদের বাঙালি আরো আছেন, আমি জানি অনেকে আছেন, নট খুব সংখ্যায় খুব বেশি না, বাট আমি নিজেকে, আমি মনে করি আমি কিছু করতে পেরেছি। আবার বর্তমানে আমি অ্যাক্টিভে নেই কিন্তু সিভিলে আছি, স্টিল ডিফেন্সে। আই এম সার্ভিং আমেরিকা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। যাবার আগে একটি কথা বলতে চাই যে প্রিয় বাংলা অর্গানাইজেশনের মাধ্যমে বিদেশের মাটিতে আমাদের এই বাংলাকে আরো বেশি অধিষ্ঠিত এবং আরো বেশি প্রতিষ্ঠিত করবেন, এটাই আসলে প্রত্যাশা রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য এই অনুষ্ঠানে। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, দেশে এবং দেশের বাইরে যারা এই প্রোগ্রাম দেখছেন। অনেক ধন্যবাদ। 21 দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। সাদিয়া আফরিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।